মোহতারাম, আমরা কিন্তু দুজনেই সামাজিকভাবে একটা অবস্থানে আছি, সমাজবদ্ধভাবে আমরা বসবাস করছি এবং সামাজিকভাবেই বসবাস করার একটা বিধানে আমরা কিন্তু কমফোর্ট জোনে আছি যে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব। কিন্তু তার মধ্যে বেশ কিছু ব্যত্যয় বিভিন্ন সময় ঘটে থাকে। তো তার আগে যদি আপনি একটু ডিফাইন করতেন সামাজিক অবক্ষয় বলতে আসলে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ সাল্লাতু সালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমরা সামাজিক অবক্ষয় বলতে বুঝি একটা সামাজিক নিয়ম শৃঙ্খলার মধ্যে, নিরাপত্তার মধ্যে এবং জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জীবন চলার যে পথগুলো, জীবন চলার যে পদ্ধতিগুলো, জীবন চলার যে মাধ্যমগুলো, এই সবগুলো যখন নাকি প্রশ্নবিদ্ধ অথবা বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা সামাজিক অবক্ষয় বলি। আমার সন্তান স্কুলে যাবে, আমার মেয়ে যাবে, আমার ছেলে যাবে, নিরাপদে সে তার প্রতিষ্ঠানে যাবে, কিন্তু রাস্তায় বখাটে তাকে ইফটিজিং করছে, এটা সামাজিক অবক্ষয়। আমার পুত্র সন্তান সে স্কুল কলেজ মাদ্রাসায় যাবে, কিন্তু সে পথে বখাটেদের কিশোর গ্যাংয়ের কবলে পড়ে এই এদিকে একটু বিড়ি খা, এই তোর হাতে দেখি মোবাইলটা কি, এই জাতীয় মেয়েদের ক্ষেত্রে ইফটিজিং উত্তক্ত করে, ছেলেদেরকে কিশোর গ্যাংরা র্যাগিং করে, এভাবে করে এই সন্তানের উপর মানে উল্লাস করে, নৃত্য মানে মারধর করে এবং এটা দিয়ে তারা একটা অট্টহাসি, পৈশাসিক হাসি তারা দেয়। এই যে কিশোর গ্যাং, এটা আমি সামাজিক অবক্ষয় ধরি এবং এটাই সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয় একজন স্বামী তার স্ত্রীকে বাসায় রেখে যাবে, তার সম্পূর্ণ আমানত তার স্ত্রী এবং স্ত্রীর কাছে তার সব কিছু আমানত, কিন্তু স্ত্রী যখন তার স্বামীর সংসারের ব্যাপারে দেউলিয়াপনা চিন্তা ভাবনা করে এবং উদাসীন হয় এবং নিজেকে অন্য কারো কাছে বিলিয়ে দেয়, যা কিছু আছে এগুলোকে আর স্বামীর হিসেবে রাখে না, তখন এটাকে আমরা সামাজিক অবক্ষয় বলি। আচ্ছা, ঠিক অপোজিট, স্বামীও যখন বাড়ি থেকে স্ত্রীকে রেখে সন্তানকে রেখে বাইরে যায়, স্বামী আবার ঘরে ফিরে আসবে, কিন্তু স্বামীও যখন তার জায়গা থেকে সরে যায়, সেও যখন অন্যদিকে আকর্ষিত হয়ে যায়, এটাকে আমরা সামাজিক অবক্ষয় বলি। ইভেন কোনো অনৈতিক কাজ, কোনো দুর্নীতি কাজ, এটাও কিন্তু সামাজিক অবক্ষয়ের মধ্যে। সাথে আমরা কোট প্যান্ট স্যুট টাই পরা যে মানুষগুলো আমরা আমাদের প্রশাসনিক জায়গাতে আমরা বসিয়ে দিই এবং তারা বসেন, তারা যখন তাদের ন্যায্য যেই কাজ সেই কাজের বাহিরে তারা যখন অন্যায় কাজগুলো করেন, যতটুকু তার রাষ্ট্রের কাছে পাওয়া তার বাহিরে যখন অন্যায় এবং দুর্নীতি করে, চুরি করে, দুর্নীতি করে যখন লুটপাট করে নিজের পকেট ভরেন, এটা সামাজিক অবক্ষয় এবং সেটার ভোগান্তি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ এটা ভোগ করে। চমৎকার, এত সুন্দর করে আপনি ব্যাখ্যাগুলো দিচ্ছেন। ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বেশ কিছু প্রশ্নে চলে এসেছে যে আমাদের দেশের সবচেয়ে বড় চোর কারা? এটা কি সমাজের উচ্চবৃত্ত শ্রেণী নাকি যারা ছোট্ট করে পকেট মারে বা এই জাতীয়? আচ্ছা, সবচেয়ে বড় চোর কারা? আমাদের দেশের সবচেয়ে বড় চোর যে যত বড় অফিসার, যে যত বড় শিক্ষিত, যে যত বড় পোস্টের অধিকারী, সেই সবচেয়ে বড় চোর। উল্টোটাও তো হতে পারে। হ্যাঁ, এখন এটা হলো কি, উল্টোটা হতে পারে বলতে অর্থাৎ যারা অশিক্ষিত মূর্খ তারা চোর। হ্যাঁ, তারা তো চুরি করে, মনে করেন মুরগি চুরি করে, তারা তো রিক্সার টায়ার চুরি করে, জানলার গ্রিল দিয়ে একটা মোবাইল চুরি করে। কিন্তু আমরা আমাদের সমাজে যারা একটা জায়গায় আছে, তার একটা খোঁচা দিয়ে 200 কোটি টাকা ব্যাংক থেকে পাস করে এটা নিয়ে যায়, এটা আর ফেরত দেয় না। তারা একটা বিভিন্ন পাশ করার নামে, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের পাশ করার নামে সেখানে অনেকগুলো টাকা তারা আত্মসাৎ করে এবং এই যে পদপদবীর জন্য একজন তার পদোন্নতির জন্য কন্ট্রাক্ট তাকে 395 কোটি টাকা, তার মানে টাকাগুলো আমার কাছে মনে হয় টাকা না, এটা কাগজের চাইতেও আরো নিম্ন দাম। এখন এই যে প্রশ্ন যে চোর বেশি কারা, আসলে চোর গরিবরা আর এই যে কোট প্যান্ট টাইপের আর ডাকাত। আমি একটু সংক্ষেপে বলি যে একটা ব্যাংক ডাকাতির গল্প সবাই অনেকে হয়তো বা জানে। তো ব্যাংক ডাকাতি হয়েছে। ব্যাংক ডাকাতি হওয়ার পরে স্বাভাবিকভাবে এটা টেলিভিশন স্ক্রিনে উঠবে, কিন্তু তারা ব্যাংক ডাকাতি করে চুরি করে গাড়ি নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে এবার ব্যাংকের কর্মকর্তারা সবাই একসাথে বসছে, ডাকাতরা অস্ত্র দেখিয়ে চলে গেছে। কর্মকর্তারা সবাই একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা এখন কী করবো, প্রেসকে আমরা কিভাবে জানাবো। ওই ডাকাতদের যেই চামচারা আছে যারা গাড়ি নিয়ে চলে গেছে, তারাও সর্দারকে বলতেছে সর্দার টাকাগুলি গোনা দরকার না, আমরা ভাগ বটারা করবো, টেনশন করার দরকার নেই, এগুলি ভাগ বটারা করার জন্য ওই গোনার দরকার নেই, ব্যাংক কর্তৃপক্ষই ওইটা গনে ব্যাংক বলবে, তারপর টেলিভিশন স্ক্রলে আসবে অমুক ব্যাংক ডাকাতি হয়েছে এত লক্ষ এত কোটি টাকা। তো স্বাভাবিকভাবে যখন কিছুক্ষণ পরে ব্যাংক একেবারে স্ক্রলে চলে আসলো যে অমুক ব্যাংক থেকে ভোল্ট থেকে 50 লক্ষ টাকা চুরি হয়েছে, তাই স্বাভাবিকভাবে তারা হিসাব করছে যে 50 লাখ টাকা যেহেতু, তো সুতরাং 50 লাখ
এই টাকা আমরা ভাগ করব, কিন্তু ভাগ করতে গিয়ে দেখে যে 50 লাখ নাই, কথা ধরেন 1 কোটি টাকা চুরি হয়েছে, 5 কোটি 50 কোটি টাকা চুরি হয়েছে, অর্থাৎ দেখা গেল তা না, তার মানে যতটুকু চুরি হয়েছে তার চাইতে আরও কয়েক গুণ বাড়িয়ে বলা হয়েছে। এবার ব্যাংক ডাকাত তখন সর্দার বলল যে আসলে আমরা ভাগ করতে গিয়ে দেখলাম বাস্তবতায়, তখন ওই চামচা যে বলল ওস্তাদ তাহলে তো আমরা লেখাপড়া না করে ভুল করছি, তাহলে তো ওনারা লেখাপড়া করে ভালো করছে, যে আমরা এত কষ্ট স্বীকার করে জীবনের রিস্ক নিয়ে আমরা এভাবে চুরি করে আনলাম, আর ওনারা তো কলমের খোঁচায় কয়েকজন বসে সিদ্ধান্ত নিয়ে ফেললো এত কোটি টাকা চুরি হয়েছে, তার মানে বাকিগুলি টাকা সব তাদের আত্মসাৎ হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক অবস্থা।